বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। ধারাবাহিক কোণে দেখা আলোর আজকের পর্বে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য মোড়, যেখানে অপবাদ, অনুতাপ আর স্বপ্নের লড়াই বদলে দেবে লাজু আর সুদেবের জীবনের পথ। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে জড়িয়ে অপবাদ দিয়েছিল সুদেব, কিন্তু যখন চ্যাটার্জি বাড়িতে এসে অনুভব আর বনলতার আসল সত্যিটা সুদেবের সামনে এলো, তখন পায়ের তলা থেকে মাটি সরে গেল তার। লাজু কি পারবে সুদেবকে ক্ষমা করতে, নাকি পড়াশোনার জন্য চিরতরে ছেড়ে দেবে সুদেবের হাত? আজকের পর্বে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য মোড়, যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চ্যাটার্জি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা সুদেবের চোখে তখন অবিশ্বাসের আগুন, আর লাজুর চোখে নিজের স্বপ্ন বাঁচান প্রবল জেদ। লাজু যখন পরিষ্কার জানিয়ে দিল যে সে পড়াশোনা ছাড়বে না, তখন সুদেব রাগে অন্ধ হয়ে তার হাতটা সজোরে চেপে ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই চ্যাটার্জি বাড়ির মেজকর্তা অর্থাৎ ঠাম্মির ছেলে আর অনুভবের বাবা ঘরে ঢোকেন এবং সুদেবকে বাধা দিয়ে বলেন, সুদেব, তুমি কি ভুলে যাচ্ছ এটা কলকাতা শহর, আর লাজু এখন এই বাড়ির বউয়ের মতো আদরে আছে। তুমি চাইলেই ওকে জোর করে এভাবে নিয়ে যেতে পারো না। সুদেব তখন চিৎকার করে বলতে থাকে যে আপনারা জানেন না, টিচার দিদি আমাকে সব বলেছে। লাজু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, ও আপনাদের নাম ডুবাচ্ছে। সুদেবের মুখে এই অপবাদ শুনে লাজু যেন পাথর হয়ে যায়। সে ভাবতেও পারেনি সুদেব তার সম্পর্কে এত নিচু ধারণা পোষণ করে। ঠিক তখনই অনুভব বাড়ির ভেতর ঢোকে এবং সুদেবের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, সুদেব ভাই, আপনি যার কথা শুনে লাজুকে সন্দেহ করছেন, সেই বনলতা নিজেই একটা চক্রান্তকারী। আর এই যে সম্পর্কের কথা বলছেন, সেই সম্পর্কটা নোংরা কিছু নয়, বরং একটা পবিত্র বন্ধুত্ব, যেকে আপনি কোনোদিন বুঝবেন না। অনুভব এরপর নিজের ফোন থেকে সুদেবকে কিছু কল রেকর্ড আর মেসেজ দেখায়, যেখানে বনলতা নিজেই অনুভবকে লাজুর বিরুদ্ধে উস্কানি দেবার চেষ্টা করেছিল এবং লাজুকে বিপদে ফেলার ছক কষেছিল। সুদেব সেই সব রেকর্ড শুনে যেন আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারে বনলতা শুধু লাজুর নয়, সুদেবের নিজের ঘর ভাঙার পরিকল্পনা করছিল। সুদেবের হাতের মুঠি আলগা হয়ে আসে। সে ফ্যাল করে লাজুর দিকে তাকিয়ে থাকে। যে লাজু তাকে এত বিশ্বাস করে নিজের ফোনটা কাল রাতে তার হাতে দিয়ে দিয়েছিল, সেই লাজুকে সে আজ কত বড় অপবাদ দিল। লাজু তখন কান্না ভেজা গলায় বলে, সুদেব, তুমি আমাকে বিশ্বাস করনি। তাতে আমার যতটা না কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এটা দেখে যে তুমি আমার স্বপ্নটাকে গলা টিপে মারতে চাইলে। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, যাতে আমাদের গ্রামের অভাবী মানুষগুলোর সেবা করতে পারি, আর তুমি ভাবলে আমি কোনো পরপুরুষের মায়ায় পড়ে তোমাকে ভুলে গেছি। সুদেব অনুতপ্ত হয়ে লাজুর পায়ের কাছে বসে পড়ে আর বলে, লাজু, আমায় মাফ করে দে। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, শহরের চালচলন বুঝি না। ওই টিচার দিদির কথা শুনে আমি মাথা গরম করে ফেলেছিলাম। আমি আজই গ্রামে গিয়ে ওই মোড়ল আর পাড়ার লোকেদের মুখ বন্ধ করে দেব। আর কথা দিচ্ছি, তোর পড়াশোনায় আমি আর কোনোদিন বাধা দেব না, বরং আমি নিজে তোকে এই বাড়িতে রেখে দিয়ে যাব। অনুভব তখন সুদেবকে শান্ত করে বলে, সুদেব ভাই, ভুল মানুষেরই হয়, তবে সেই ভুল শুধরে নেওয়াটাই বড় কথা। আপনি আজ লাজুর পাশে থাকুন, দেখবেন ও একদিন সত্যিই বড় ডাক্তার হবে। গ্রামের সবাই তখন আপনারই প্রশংসা করবে। বাড়ির সবার মুখে তখন স্বস্তির হাসি। ঠাম্মি লাজুকে জড়িয়ে ধরেন, আর সুদেব তার ঝোলা থেকে গ্রামের কিছু খাঁটি গুড় আর চাল বের করে ঠাম্মির হাতে দিয়ে বলে, দিদিমণি, আমার লাজুকে আগলে রাখবেন। ও মাঝে মাঝে একটু জেদ করে, তবে মনটা ওর খুব পরিষ্কার। সুদেব যখন বিদায় নিয়ে গ্রামের দিকে রওনা দেয়, তখন লাজু বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখছিল। সুদেব একবার পেছন ফিরে তাকিয়ে লাজুকে ইশারা করে মন দিয়ে পড়াশোনা করতে। লাজু বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় বাধাটা আজ আশীর্বাদে পরিণত হয়েছে। ওদিকে গ্রামে ফিরে গিয়ে সুদেব সোজা বনলতার বাড়িতে যায় এবং তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ঘর ভাঙার চেষ্টা যেন সে আর না করে, নয়তো সে গ্রামের বিচারে তাকে এক ঘরে করবে। বনলতা রাগে ফুঁসতে থাকে, কিন্তু সুদেবের দৃঢ়তা দেখে সে আর কিচ্ছু বলার সাহস পায় না। লাজু তার পড়ার টেবিলে থিরে যায়। আজ আর তার মন ছবির দিকে ছুটছে না, বরং বইয়ের পাতায় সে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। অনুভব আড়াল থেকে লাজুকে দেখে হাসে। সে জানে তাদের এই অসমাপ্ত ভালো লাগা হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না, কিন্তু বন্ধু হিসেবে সে সারা জীবন লাজুর পাশে ছায়ার মতো থাকবে। এভাবেই চ্যাটার্জি বাড়িতে অবিশ্বাসের মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হয়, যেখানে লাজুর ডাক্তার হওয়ার লড়াই এক নতুন মাত্রা পায়। সুদেব যখন চ্যাটার্জি বাড়ির চৌঘাট পেরিয়ে গ্রামের বাসের দিকে হাঁটা দিল, তখন লাজুর বুকের ভেতর থেকে একটা বিশাল পাথরের বোঝা যেন নেমে গেল। বারান্দার গ্রিল ধরে লাজু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, ধুলো ওড়া রাস্তার দিকে তাকিয়ে,
যেখানে সুদেবের অবয়বটা ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। লাজু মনে মনে ভাবল, মানুষটা কি সত্যিই বদলে গেল, নাকি পরিস্থিতির চাপে পড়ে সাময়িক নতি স্বীকার করল। অনুভবের বাবা অর্থাৎ চ্যাটার্জি বাড়ির বড় কর্তা লাজুর মাথায় হাত রেখে বললেন, মা, তুমি আজ থেকে নিশ্চিন্তে পড়াশোনা করো। তোমার এই লড়াইয়ে আমরা সবাই তোমার সাথে আছি। অনুভবের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। সে জানত সুদেবকে বোঝানো অত সহজ ছিল না, কিন্তু বনলতার ষড়যন্ত্রের প্রমাণগুলো সুদেবের সামনে আসায় কাজটা সহজ হয়ে গেছে। লাজু ঘরে ফিরে পড়ার টেবিলে বসল, কিন্তু তার মন আজ আর অনুভবের ছবির দিকে ছুটল না, বরং বইয়ের সাদা পাতাগুলোতে সে নিজের ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে পেল। কয়েকদিন কেটে গেল। সুদেব গ্রামে ফিরে গিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটাল। সে চ্যাটার্জি বাড়ির মেজকর্তার পরামর্শে গ্রামের মোড়ল আর পাড়ার মাতব্বরদের ডেকে এক সালিশি সভা বসাল। সেখানে সে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল, যারা আমার লাজুকে নিয়ে কুকথা বলছিল তারা জেনে রাখো, আমার লাজু কলকাতায় গিয়ে কোনো কুকর্ম করছে না। সে পড়াশোনা করে ডাক্তার হয়ে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে, আর যদি কেউ এরপর থেকে ওর নামে কোনো কুৎসা রটায়